নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প মন্থনের আসরে সবাইকে সাদর আমন্ত্রণ। আমি অদিতি আজ আপনাদের শোনাব লেখক হেমেন্দ্র কুমার রায় সৃষ্ট চরিত্র জয়ন্ত ও মানিকের রুদ্ধশ্বাসপূর্ণ এক রহস্য গল্প মৃত্যু মল্লার। গল্পটা দুটো পর্বে থাকবে। আজ প্রথম পর্ব। সকালবেলা জানালা পথ দিয়ে ঘরের মেঝের ওপর এসে পড়েছে কাঁচা রোদের দুটি সোনার রেখা। প্রতিদিনের মতো সেদিনও মানিক খুব মন দিয়ে পড়ছিল খবরের কাগজখানা। সকালবেলা খবরের কাগজ পড়বার ভার থাকে মানিকের ওপরেই। উল্লেখযোগ্য কোনো খবর থাকলেই সে জয়ন্তকে শোনাবার জন্যে পাঠ করত উচ্চকণ্ঠে। জয়ন্ত টেবিলের সামনে চুপ করে বসেছিল। মধু এসে তাকে একখানা চিঠি দিয়ে গেল। খাম ছিঁড়ে চিঠিখানা বার করে পড়তে পড়তে জয়ন্ত হঠাৎ ক্রুদ্ধ স্বরে চিৎকার করে উঠল। খবরের কাগজ থেকে মুখ তুলে মানিক সবিস্ময় বললে, কি হলো গো বন্ধু, অকস্মাৎ সকরোদে গর্জন কেন? জয়ন্ত চিঠিখানা কুচি কুচি করে ছিঁড়ে ফেলে বললে, দেশে উচ্চশ্রেণীর অপরাধীর অভাব হয়েছে কথা মানি বটে, কিন্তু তা বলে আমার এমন অধঃপতন হয়নি ভালো মামলার অভাবে টাকার লোভে হারানো কুকুরের উদ্দেশ্যে ছুটোছুটি করব। মানিক সবিস্ময় বললে, তোমার কথার অর্থ বুঝতে পারছি না জয়, হারানো কুকুরের আবার কি? এক সুবর্ণ গর্দভের অর্থাৎ মস্ত ধনীর একটা আদরের কুকুর পথে হারিয়ে গিয়েছে। থানায় খবর দিয়ে তিনি জানিয়েছেন যে এই সারমেয় অবতারটি পুনর্বার আবিষ্কার করতে পারবে তাকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সুন্দরবাবু চিঠি লিখে আমাকে এই মামলার ভার গ্রহণ করতে আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি এই অমূল্য উপদেশটিও দিয়েছেন যে আপাতত আমাদের হাতে যখন ভালো মামলা নেই তখন এই সুযোগটি যেন আমরা ত্যাগ না করি। সুন্দরবাবুর যতই বয়স হচ্ছে তার বুদ্ধি যেন ততই ভোঁতা হয়ে যাচ্ছে। তিনি কি জানেন না, ভগবানের আশীর্বাদে আমাদের অর্থের অভাব নেই। গোয়েন্দাগিরি করি আমরা নিতান্ত শখের খাতিরেই, অর্থের লোভে কোনো দিনই আমরা কোনো সারমেয় অবতারের পশ্চাতে ধাবমান হব না। মানিক খিলখিল করে হেসে উঠে বললে, সুন্দরবাবু ঠিক সুন্দরবাবুর মতোই কথা বলেছেন, ও নিয়ে তোমার মাথা গরম করবার দরকার নেই। ও কথা ভুলে চুপ করেই চেয়ারের ওপর গিয়ে বসো। আজকের কাগজে একটি শোনবার মতো খবর আছে, আমি পড়ি, তুমি শোনো। জয়ন্ত একখানা চেয়ারের উপরে বসে পড়ে খুশি হয়ে বললে, তাই নাকি, তাই নাকি? তাহলে সুবর্ণ গর্ধবার তার পলাতক কুকুরের কথা চুলোয় যাক, আমি একান্ত মনে তোমারই পাঠ শ্রবণ করব। মানিক খবরের কাগজখানা চোখের সামনে তুলে ধরে পড়তে লাগল। ভীষণ ঘটনা, অলৌকিক কাণ্ড। বাংলাদেশে সীমারেখায় যেখানে সাঁওতাল পরগনা আরম্ভ হইয়াছে সেইখানে মদনপুর নামে একখানা বড় গ্রাম বা ছোট শহর আছে। সম্প্রতি সেখানে এমন সব রোমাঞ্চকর ও রহস্যময় ঘটনা ঘটিতেছে যাহার কোনো হদিশ খুঁজিয়া পাওয়া যায় না। প্রথম ঘটনাটি ঘটিয়াছে দিন 25 আগে। বুদ্ধু এক গরিব গৃহস্থ, সে স্থানীয় কারখানায় কাজ করিত। তাহার অভ্যাস ছিল গ্রীষ্মকালের রাত্রে খোলা হাওয়ার উঠানে খাটিয়া পাতিয়া শয়ন করা। ঘটনার দিনও সে বাড়ির সদর দরজা বন্ধ করিয়া রাত্রের আহারের পর অভ্যাস মতো উঠানে গিয়া শয়ন করিয়াছিল। হঠাৎ মধ্যরাত্রে বিষম এক শব্দ শুনিয়া বাড়ির অন্যান্য লোকজনদের নিদ্রা ভঙ্গ হয়। তারপরে শোনা যায় বুদ্ধুর বিকট আর্তনাদ এবং একটা প্রচণ্ড ঝটাপটির শব্দ। সকলে বাহিরে উঠানের উপরে ছুটিয়া আসে, কিন্তু সেদিন ছিল কৃষ্ণপক্ষের অন্ধকার রাত্রি। কাজে কেহ বিশেষ কিছুই দেখিতে পায় নাই, কেবল সকলে শুনিতে পাইয়াছিল একটা বন্য ও হিংস্র পশুর মতো কণ্ঠে অবরুদ্ধ গর্জন। সকলে যখন ভয় আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া আছে তখন বুদ্ধুর এক ভাই তাড়াতাড়ি একটি লণ্ঠনের আলো জ্বালাইয়া
উঠানের ওপরে ছুটিয়া আসে। কিন্তু তখন ঝটাপটির শব্দ এবং সেই বন্য গর্জন স্তব্ধ হইয়া গিয়াছে। লণ্ঠনের আলোকে কেবল দেখা গেল যে বুদ্ধুর মুণ্ডহীন দেহ মাটির ওপরে পড়িয়া রহিয়াছে এবং সেখানে বাহিরের অন্য কোনো প্রাণীর অস্তিত্ব নাই। অনেক অন্বেষণ করিয়াও বাড়ির ভিতরে বা বাহিরে বুদ্ধুর ছিন্ন মুণ্ড আর পাওয়া যায় নাই। এটা ব্যাঘ্র বা অন্য কোনো বন্য পশুর অপকীর্তি বলিয়া মনে করিবার উপায় নাই। কারণ প্রথমত হত্যাকারী বাড়ির সদর দরজা গায়ের জোরে ভাঙিয়া ভিতরে ঢুকিয়াছিল। সাধারণত ব্যাঘ্র বা অন্য কোনো বন্য পশু যাহা করে না। দ্বিতীয়, বুদ্ধুর রক্তে সিক্ত মাটির উপরে পাওয়া গিয়াছে মানুষের হস্তের ছাপ ও পদচিহ্ন। দ্বিতীয় ঘটনাটি ঘটিয়াছে ওই গ্রামেরই কোনো মধ্যবিত্ত পরিবারের বাড়িতে। বাড়িখানি দ্বিতল। বাড়ির মালিক ছিলেন উপরতলায় নিজেরই শয়নকক্ষে। সেও ছিল কৃষ্ণপক্ষের রাত্রি এবং ঘরের আলোক ছিল নির্বাপিত। ভয়াবহ আর্তধ্বনিতে মালিকের স্ত্রী জাগিয়া উঠিয়া ত্রস্ত কণ্ঠে শুনিতে পান ঘরের মেঝের ওপরে কারা যেন ধস্তাধস্তি করিতেছে। সেই সঙ্গে আরও শোনা যায় অবরুদ্ধ কণ্ঠে হিংস্র গর্জন। মালিকের স্ত্রী স্বামীকে জাগাইবার জন্য তাহার পার্শ্বে শয্যায় হাত দিয়া দেখেন তাহার স্বামী বিছানার ওপরে নাই। তখন তিনিও ব্যাকুল স্বরে আর্তনাদ করিয়া ওঠেন এবং বাড়ির অন্যান্য লোকজনরাও ছুটিয়া আসিয়া বাহির হইতে দরজায় করাঘাত করিতে থাকে। তারপরই দেখা যায় অপচ্ছায়ার মতো একটা মনুষ্য মূর্তি ঘরের জানালার ভিতর দিয়া বিদ্যুৎ গতিতে বাহিরে গিয়া অদৃশ্য হইয়া গেল। দ্বিতীয় ঘটনাক্ষেত্রেও পাওয়া গিয়াছে কেবল মালিকের মুণ্ডহীন দেহ এবং রক্তধারার মধ্যে মানুষের হস্ত ও পদের চিহ্ন। ঘরের প্রত্যেক জানালায় ছিল লোহার গরাদ, কিন্তু একটা জানালার 2টি লোহার গরাদে বাহির হইতে কে বা কাহার একেবারে দুমড়াইয়া খুলিয়া ফেলিয়া দিয়াছিল। সেই গরাদে 2টিকে পরে বাড়ির বাহিরে রাস্তার উপরে পাওয়া যায়। ব্যাপার দেখিয়া পুলিশের লোকেরা পর্যন্ত স্তম্ভিত হইয়াছে, কারণ এই দুইটি লোহার গরাদ উৎপাটন করা যে সে শক্তির কাজ নয়। তৃতীয় ঘটনা ঘটিয়াছে আরও 5-6 দিন পরে। সুখাই এক মণিহারি দোকানের মালিক। রাত্রে দোকান বন্ধ করিয়া সে ভিতরেই শয়ন করিত। একদিন সকালে দেখা যায় সুখাইয়ের দোকান খোলা পড়িয়া রহিয়াছে। দোকান ঘরে মেঝের ওপর দিয়া রক্তের স্রোত বহিতেছে এবং সুখাইয়ের কোনো খোঁজ নাই। এখানেও চাপ রক্তের মধ্যে পাওয়া গিয়াছে হাতের ও পায়ের ছাপ। পুলিশ পরীক্ষা করিয়া বলিয়াছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ঘটনা ক্ষেত্রে প্রাপ্ত হাতের ও পায়ের চিহ্নগুলি একই ব্যক্তি। প্রথম 2 ঘটনা ক্ষেত্রে হত্যাকারী কেবল ছিন্ন মুণ্ড লইয়া পলায়ন করিয়াছিল, কিন্তু তৃতীয়বারে সে লইয়া গিয়াছে একটা গোটা মানুষকেই। মদনপুর এবং তাহার আশেপাশের গ্রামগুলির মধ্যে ভীষণ বিভীষিকার সঞ্চার হইয়াছে। এই 3টি নরহত্যার অর্থ কি? হত্যাকারী কোথাও মূল্যবান কোনো দ্রব্য স্পর্শ করে নাই এবং নিহত কোনো ব্যক্তি ধনবান নয়। পুলিশ তদন্তে হত ব্যক্তিদের কোনো শত্রুরও সন্ধান পাওয়া যায়নি। তবে সে কেন হত্যা করে এবং হত্যার পরে কেনই বা মৃতের ছিন্ন মুণ্ড বা দেহ লইয়া অদৃশ্য হইয়া যায়? তদন্তে আরও একটি আশ্চর্য তথ্য প্রকাশ পাইয়াছে। মুণ্ডহীন মৃতদেহ দুটোর কণ্ঠদেশে অস্ত্রাঘাতের কোনো চিহ্নই পাওয়া যায় নাই। পাওয়া গিয়াছে কেবল ধারালো দাঁতের দাগ। দেখিলেই বোঝা যায় কোনো হিংস্র জন্তু তীক্ষ্ণ দন্তের দ্বারা মুণ্ড দুটিকে দেহ হইতে বিচ্ছিন্ন করিয়াছে। এটাও এক অদ্ভুত রহস্য। ঘটনাস্থলে পাওয়া যায় কেবল মানুষের হস্তপদের চিহ্ন, কিন্তু মানুষ কি কখনো অস্ত্রের সাহায্য না লইয়া এমনভাবে মুণ্ডকে দেহ হইতে বিচ্ছিন্ন করিতে পারে? এও যদি মানা যায়, তাহা হইলেও বলিতে হয় এইভাবে দেহকে মুণ্ডহীন করিতে গেলে মানুষের পক্ষে দরকার হয় যথেষ্ট সময়। কিন্তু প্রথম 2 ঘটনা ক্ষেত্রে হত্যাকারী সেই সময় পায় নাই। পুলিশ তদন্ত করিয়া জানিয়াছে 2 বারই হত্যাকারী আবির্ভূত এবং অন্তর্হিত হইয়াছে মাত্র মিনিট 3-4 মধ্যে। হত্যাকারী যে দানবের মতো মহাবলবান সে বিষয়ে সন্দেহ নাই। গায়ের জোরে সে সদর দরজা ভাঙিয়াছে, 2টো মোটা লোহার গড়া দুমড়াইয়া খুলিয়া ফেলিয়াছে। কেই ভয়াবহ হত্যাকারী? স্থানীয় বাসিন্দাদের দৃঢ় বিশ্বাস
হত্যাকারী মানুষ নয় এবং ঘটনাগুলো হইতেছে ভৌতিক ব্যাপার। কারু কারু মতে মদনপুরে পিশাচের আবির্ভাব হইয়াছে, কারণ পিশাচরাই নররক্ত শোষণ করিতে ভালোবাসে। স্থানীয় লোকেরা এত ভয় পাইয়াছে যে সন্ধ্যার পর কেউ আর বাড়ির বাহিরে পা বাড়াইতে ভরসা করে না। বাড়ির ভিতরে থাকিয়াও নিরাপদ হইবার উপায় নাই, কারণ এই হিংস্র হত্যাকারী দ্বার বা জানালার বাধাও মানে না। প্রত্যেক বাড়ির লোকজনরাই তাই একসঙ্গে এক ঘরে বসিয়া প্রায় জাগিয়া জাগিয়াই সারা রাত কাটাইয়া দিতেছে। মদনপুরে জনহীন পথঘাট নিদ্রিত হইলেও রাত্রে গৃহস্থরা হইয়া থাকে অতি জাগ্রত। মানিকের পাঠ সাঙ্গ হল। জয়ন্ত চুপ করে বসে রইল খানিকক্ষণ, তারপর মৃদুস্বরে কেবল বলিল, আশ্চর্য ব্যাপার বটে। মানিক বললে, কেবল আশ্চর্য কেন, অলৌকিক ব্যাপারও বলতে পারো। না, পৃথিবীতে যা ঘটে তাকে আমি অলৌকিক বা অপার্থিব ব্যাপার বলে মনে করি না। ওই ঘটনাগুলো শুনলে মনের ভিতরে অনেকগুলো প্রশ্ন জাগে, কিন্তু আমার বিশ্বাস উচিত মতো তদন্ত করলে প্রত্যেক প্রশ্নেরই স্বাভাবিক আর সঙ্গত উত্তর পাওয়া যেতে পারে। পুলিশ কিন্তু তদন্ত করেও সদুত্তর দিতে পারেনি। পুলিশকে তুমি কি চেনো না মানিক? তার উপর এই ক্ষেত্রে আবার তদন্ত করছে মফস্বলের পুলিশ। আমার কিন্তু এখনই মদনপুরে ছুটে যেতে ইচ্ছা করছে। আমারও, কিন্তু কেমন করে যাব? রহস্যভেদ করাবার জন্য কেউ তো আমাদের আহ্বান করেনি। নাই বা করলে আমরা তো অনায়াসে মদনপুরে বেড়াতে যেতে পারি। তা পারি বটে। তাহলে যাওয়ার চেষ্টা করব নাকি? ঠিক এই সময়ে সুন্দরবাবুর প্রবেশ। মানিক বললে, সুন্দরবাবু দিন কয়েকের জন্যে ছুটি নিয়ে আমাদের সঙ্গে মদনপুরে বেড়াতে যাবেন? রাখো তোমার মদনপুর, এদিকে আমার প্রাণ যায়। ঝুনঝুনওয়ালা মারোয়ারি ক্রমাগত ফোন করে আমাকে আর হাঁপ ছাড়তে দিচ্ছে না। ঝুনঝুনওয়ালা? হ্যাঁ গো ভাই, ওই যার একটা কুকুর হারিয়েছে। কুকুরের শোকে মানুষ যেমন ক্ষেপে যায়, তা আমি জানতুম না। জয়ন্ত, তুমি আমার চিঠি পেয়েছ তো? চলো যাক আপনার চিঠি। ঝুনঝুনওয়ালা মারোয়ারির আর তার 5,000 টাকার পুরস্কার। ও ব্যাপারে আমি নেই, তার চেয়ে বসে পড়ুন, এই খবরের কাগজখানা পড়ুন। খবরের কাগজখানা পড়তে পড়তে সুন্দরবাবুর 2 চক্ষু ক্রমেই ছানা পড়ার মতো হতে লাগল। পড়া শেষ হলে পর ঘাড় নেড়ে তিনি বললেন, ঠিক ঠিক, আমারও সেই বিশ্বাস। অর্থাৎ মদনপুরে পিশাচের আবির্ভাব হয়েছে, এসব পৈশাচিক কাণ্ড। এই পিশাচকে বন্দি করতে চান? পাগল, তুমি কি বলতে চাও জয়ন্ত? আমার এই কাঁচা মাথাটা আমি যেচে গিয়ে পিশাচের হাতে উপহার দান করব? আমরা আছি, আপনার ভয় কি? ভরসাই বা কি বাবা? পিশাচ কি তোমাদেরও মাথার দিকে দৃষ্টিপাত করবে না? দৃষ্টিপাত করবার আগেই তার হাতে পায়ে পড়বে বেড়ি। বাজে কথা রাখুন সুন্দরবাবু, ছুটি নিয়ে চলুন মদনপুরের দিকে। আমরা আপনাকে ছাড়ব না। মদনপুরের জনসংখ্যা প্রায় 5,000, সুতরাং গ্রাম না বলে একে একটি ছোট শহর বলা যেতে পারে। এর মধ্যে ছোট্ট এবং বড় বাড়ির সংখ্যাও কম নয়। খানচারে প্রকাণ্ড অট্টালিকাও আছে। সবচেয়ে বড় অট্টালিকাখানি হচ্ছে স্থানীয় জমিদারদের। জমিদাররা যাতে বাঙালি নন বটে, কিন্তু তাদের সাজগোজ, কথাবার্তা ও আচার ব্যবহার সবই খাঁটি বাঙালির মতোই। জমিদার বাড়ু যিনি কর্তা, তার নাম প্রতাপ নারায়ণ সিংহ। গেল বছর সরকার তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেছেন। মদনপুরের পূর্ব দিকে আছে একটি প্রান্তর। এত বড় প্রান্তর যে দেখলে মনে হয় তার বিস্তার দিকচক্র বালরেখা পর্যন্ত। তারই পূর্ব দক্ষিণ কোণের দিকে তাকালে দেখা যায় বিশাল এক অরণ্য, এবং তারই মাঝে মাঝে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ছোট বড় পাহাড়। মদনপুরে খুব কাছেই প্রান্তরের ওপর দিয়ে 2 তীরে শুভ্র বালুকা শয্যা বিছিয়ে রোদের আলোতে চিকমিকে হীরার হার বুনতে বুনতে ঝিরঝির বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী। কিন্তু বর্ষাকালে নদী আর ছোট্ট থাকে না। তখন 2 ধারের বালুকা শয্যা একেবারে অদৃশ্য হয়ে যায় এবং তার গতিও হয় অত্যন্ত তুরন্ত এবং দুরন্ত।
মদনপুর থেকে প্রায় মাইল খানেক তফাতে নদীর ধারে প্রান্তরের ওপরে ছিল একখানি সরকারি ডাক বাংলো। সুন্দরবাবু ও মানিককে নিয়ে তাঁরই ভিতরে আশ্রয় গ্রহণ করল জয়ন্ত। মদনপুরে গিয়ে তাঁরা পৌঁছেছিল খুব ভোরবেলা। খানিক বিশ্রাম করে জয়ন্ত বললে, সুন্দরবাবু, যে সব আশ্চর্য ঘটনা আমরা খবরের কাগজে পড়েছি সেগুলো ঘটেছে বেশ কিছুদিন আগে, সুতরাং আপাতত ঘটনাস্থলে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু এখন আমাদের কি করা উচিত বলুন দেখি। সুন্দরবাবু বললেন, এখন আমাদের উচিত এখানকার থানায় যাওয়া। খবরের কাগজে যা প্রকাশ পায়নি, পুলিশের মুখ থেকে আমরা তা জানতে পারব। জয়ন্ত বললে, ঠিক বলেছেন, চলুন তবে থানার দিকেই। থানায় গিয়ে দেখা গেল ইন্সপেক্টর জিতেনবাবু টেবিলের সামনে বসে এক মনে একখানা মস্ত বাঁধানো খাতার উপরে করছেন লেখনী চালনা। আগন্তুকদের দেখে খাতা থেকে মুখ তুলে তিনি ভ্রু সকুঞ্চিত করে বললেন, কে মশাই আপনারা? এখানে কি দরকার? সুন্দরবাবু 2 পা এগিয়ে গিয়ে বললেন, আমরা কলকাতার লোক, আপনার সঙ্গে একটু আলাপ করতে এসেছি। জিতেনবাবু আবার খাতার দিকে মুখ নামিয়ে বললেন, এখন আমি অত্যন্ত ব্যস্ত, কারুর সঙ্গে আলাপ করবার সময় আমার নেই। বলেই তিনি আবার খাতার ওপরে লেখনী চালনা করতে উদ্যত হলেন। সুন্দরবাবু একগাল হেসে অমায়িকভাবে বললেন, কিন্তু আপনার সঙ্গে আলাপ করবার সময় আমাদের আছে। অধীনদের সঙ্গে 2-4টে কথাবার্তা কইলে বড়ই অন্যায় হবে কি? জিতেনবাবু আবার মুখ তুলে বিরক্ত কণ্ঠে বললেন, কে মশাই আপনারা? সুন্দরবাবু বললেন, আমরা পরিচয় দিলে কি চিনতে পারবেন? আমাকে সবাই সুন্দরবাবু বলে ডাকে। আমি হচ্ছি কলকাতা পুলিশের একজন সামান্য ডিটেকটিভ ইন্সপেক্টর, আর এরা হচ্ছেন 2টি নবীন শৌখিন গোয়েন্দা। এর নাম জয়ন্তবাবু আর ওর নাম মানিকবাবু। আর কিছু পরিচয় জানতে চান কি? দেখতে দেখতে জিতেনবাবুর মুখের ভাব গেল বদলে। লেখনী ত্যাগ করে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে তিনি বললেন, আপনাদের সকলের নাম আমার কাছে অত্যন্ত পরিচিত। দয়া করে আমার অসভ্যতাকে আপনারা ক্ষমা করবেন। দেখুন, পুলিশে চাকরি করি, দিনরাত যত বাজে লোক এসে জ্বালাতন করে, কাজে মাঝে মাঝে আত্মরক্ষার জন্যে লোকের সঙ্গে রূঢ় ব্যবহার করতে হয়। সুন্দরবাবু, জয়ন্তবাবু, মানিকবাবু, অনুগ্রহ করে আপনারা আশ্রয় গ্রহণ করুন। বলে তিনি নিজে এগিয়ে এসে 3 জনের কাছে 3খানা চেয়ার টেনে এনে স্থাপন করলেন। সুন্দরবাবু, জয়ন্ত ও মানিক আসন গ্রহণ করলে পর জিতেনবাবু হাসতে হাসতে আবার বললেন, আপনারা যে কেন এখানে এসেছেন আমি তা অনুমান করতে পারছি। সুন্দরবাবু বললেন, পারছেন নাকি? নিশ্চয়ই। মদনপুরে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটেছে খবরের কাগজে তাই পাঠ করি আপনারা যে কৌতূহলী হয়ে এখানে ছুটে এসেছেন সে বিষয়ে আমার কোনো সন্দেহই নেই। সুন্দরবাবু বললেন, যখন বুঝতেই পেরেছেন তখন আমাদের আর কোনো গৌরচন্দ্রিকা করবার দরকার নেই। কিন্তু জানেন মশাই, আমার কৌতূহল মোটেই প্রবল নয়। আমি এই পৈশাচিক কাণ্ডের ভিতরে আবির্ভূত হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। জয়ন্ত আর মানিকই আমাকে জোর করে এখানে টেনে এনেছে। এই 2 ডান পিঠে ছোকরার জন্যে শেষটা আমাকে বেঘরে প্রাণ হারাতে হবে দেখছি। জিতেনবাবু বললেন, জয়ন্তবাবু, মানিকবাবু, আপনারা দয়া করে এখানে এসেছেন বলে আমি অতিশয় আনন্দিত হয়েছি। আপনাদের কীর্তির কথা কে না জানে। এই রকম এক অদ্ভুত আর জটিল মামলায় আমি যদি আপনাদের সাহায্য পাই তাহলে নিজেকে কৃতার্থ বলে মনে করব। আমি তো মশাই হতভম্ব হয়ে গিয়েছি। প্রাণপণে তদন্ত করেও কোনো খেই পাচ্ছি না। সমস্তই ভৌতিক ব্যাপার বলে মনে হচ্ছে। জয়ন্ত সহাস্যে বললে, সুন্দরবাবু জানেন, এর আগেও আমরা ভৌতিক ব্যাপারের মধ্যে গিয়ে পড়বার সুযোগ পেয়েছি, কিন্তু ভূত সেখানে আমাদের মতো ক্ষুদ্র ব্যক্তির কাছে রীতিমতো টিট হয়ে গিয়েছিল। সুন্দরবাবু বললেন, তুমি বুঝি সেই মানুষ পিশাচ মামলাটার কথা বলছো? হ্যাঁ, কিন্তু সে কথা এখন থাক। জিতেনবাবু, এখানকার মামলার বিবরণ খবরের কাগজ যেটুকু পড়েছি
ইতিমধ্যে আপনি তার চেয়ে বেশি কিছু অগ্রসর হতে পেরেছেন কি? জিতেনবাবু হতাশভাবে মাথা নাড়তে নাড়তে বললেন, মোটেই নয় মশাই, মোটেই নয়। এ মামলার ভিতরে ঢোকবার শক্তি কোনো মানুষের আছে বলে আমি বিশ্বাস করি না। এ এক অসম্ভব মামলা। জয়ন্ত অল্পক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, জিতেনবাবু, খবরের কাগজের রিপোর্টে যেটুকু পড়েছি তার বেশি আর কিছুই আমি জানি না। হত্যাকারী প্রথম 2 ঘটনাক্ষেত্রে মানুষের মুন্ড নিয়ে পালিয়েছিল, কিন্তু তৃতীয় ঘটনাক্ষেত্রে সে হতব্যক্তির সমস্ত দেহটাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল। এর কারণ কি আপনি বলতে পারবেন? জিতেনবাবু বললেন, আমি কিছুই বলতে পারি না। আমি এখন অকুল সমুদ্রে পড়ে হাবুডুবু খাচ্ছি, বুঝেছেন মশাই? জয়ন্ত বললে, আমার কি মনে হয় জানেন, প্রথম 2 ঘটনাক্ষেত্রেই আক্রান্ত 2 ব্যক্তির আর্তনাদ শুনে বাড়ির লোকজনেরা সবাই ছুটে এসেছিল। হত্যাকারী তাই সময়ের অভাবেই হত ব্যক্তিদের গোটা দেহ নিয়ে পালাতে পারেনি, তাড়াতাড়ি অদৃশ্য হয়েছিল তাদের মুন্ড কেটে নিয়ে। কিন্তু তৃতীয় ঘটনাক্ষেত্রে সুখাই ছিল একলা তার দোকান ঘরে শুয়ে। হত্যাকারীকে কেউ সেখানে বাধা দিতে আসেনি, তাই সে সুখাইয়ের গোটা দেহটাকে নিয়ে অদৃশ্য হয়েছিল ঘটনাক্ষেত্র থেকে। সুন্দরবাবু বললেন, এর দ্বারা এমন কি প্রমাণিত হয় জয়ন্ত? কি প্রমাণিত হয় জানেন? হত্যাকারী ভূত প্রেত কিছুই নয়, সে হচ্ছে আমাদের মতো মানুষ। সুন্দরবাবু বললেন, তোমার যুক্তির কোনো অর্থই বুঝতে পারছি না। অর্থ খুবই সহজ। আপনারা এই ঘটনাগুলোকে ভৌতিক কাণ্ড বলে মনে করছেন, কিন্তু এর মধ্যে অলৌকিকত্ব কিছুই নেই। প্রথম 2 ঘটনাক্ষেত্রে হত্যাকারী তাড়াতাড়ি কেবল মুন্ড ছেড়ে নিয়ে পালিয়ে গিয়েছিল কেন? সে পালিয়ে গিয়েছিল মানুষদের ভয়ে, কারণ আক্রান্ত ব্যক্তিদের চিৎকার শুনে বাড়ির লোকজনেরা সবাই জেগে উঠেছিল। কিন্তু তৃতীয় ক্ষেত্রে দোকান ঘরে সুখাই ছিল একলা। হত্যাকারী তাই কোনো বাধা না পেয়ে সুখাইকে হত্যা করে তার গোটা দেহটাকেই ঘটনাক্ষেত্রে রেখে যায়নি। এ থেকে কি বুঝতে হবে? বুঝতে হবে যে এই হত্যাকারী অমানুষ বা অলৌকিক নয়। মানুষের আক্রমণকে সে ভয় করে। মানুষ যেখানে বাধা দিতে পারে সেখানে সে পালিয়ে গিয়ে নিরাপদ হতে চায়। সুতরাং আপনারা জেনে রাখুন, এই মামলার ভিতরে পৈশাচিক বা ভৌতিক কোনো ব্যাপারই নেই। জিতেনবাবু বললেন, কিন্তু এভাবে দেহ চুরি করে হত্যাকারীর কী লাভ হবে? সেটা আমিও অনুমান করতে পারছি না। এ এক আশ্চর্য হত্যাকারী। এ খুন করবার পর মূল্যবান কিছুই চুরি করে না, চুরি করতে চায় কেবল লাশটাকেই। মানিক বললে, এমন উদ্দেশ্যহীন হত্যা দেখে আমার সন্দেহ হচ্ছে হত্যাকারী বোধহয় উন্মাদগ্রস্ত। জয়ন্ত সায় দিয়ে বললে, আমারও মনে এই রকম একটা সন্দেহ জেগেছে। আচ্ছা জিতেনবাবু, হত্যাকারীর হাত পায়ের ছাপের মাপ আপনি নিয়েছেন তো? নিয়েছি বই কি, কিন্তু তার পদচিহ্নের ভিতরে একটা নতুনত্ব আছে। সে আবার কি? তার পায়ের গড়ন বিকৃত, সম্ভব সে ভালো করে হাঁটতে পারে না। এটা একটা মূল্যবান তথ্য। ঘটনাস্থলের বাইরে আর কোথাও কি আপনি অপরাধীর পদচিহ্ন আবিষ্কার করতে পেরেছেন? না। মদনপুর ছোট শহর, এখানে কি আপনি এমন কোনো লোকের খোঁজ নিয়েছেন যে খুঁড়িয়ে হাঁটে বা যার পায়ের গড়ন বিকৃত? অনেক খুঁজেছি মশাই, অনেক খুঁজেছি। মদনপুরের ভিতরে যত খোঁড়া, যত বিকৃত চরণের অধিকারী আছে সকলকেই পরীক্ষা করে দেখেছি। এমনকি এ অঞ্চলে অন্যান্য গ্রামেও খোঁজ নিতে ছাড়িনি, কিন্তু তাদের কারুর সঙ্গে হত্যাকারী পায়ের ছাপ মেলে না। ঠিক এই সময় একটি ভদ্রলোক বেগে ঘরের ভেতর প্রবেশ করলেন। চোখ মুখ উদ্ভ্রান্ত এবং আতঙ্কগ্রস্ত। রুদ্ধশ্বাসে তিনি চিৎকার করে বললেন, মশাই, আমাদের সর্বনাশ হয়েছে। জিতেনবাবু বললেন, ব্যাপার কি? গেল রাতে প্রতাপনারায়ণবাবু আর তাঁর স্ত্রীকে কারা যেন খুন করে গিয়েছে।
জিতেনবাবু তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে সবিস্ময়ে বললেন, জমিদার প্রতাপনারায়ণ বাবু? হ্যাঁ মশাই, হ্যাঁ, কেবল খুন নয়, খুনিরা লোহা সিন্দুক খুলে 50,000 টাকার গয়না আর নগদ 20,000 টাকাও নিয়ে গিয়েছে। হ্যাঁ, এবারে আবার খুন আর চুরি একসঙ্গে? লাশ পাওয়া গেছে তো? না, ঘরময় বইছে রক্তের ঢেউ। প্রতাপনারায়ণবাবু আর তার স্ত্রী দেহ অদৃশ্য। পাওয়া গিয়েছে কেবল জমিদারবাবুর হাতের একটা কাটা আঙুল। জিতেনবাবু গম্ভীর মুখে বললেন, ব্যাপার ক্রমে গুরুতর হয়ে উঠছে। রায়বাহাদুর প্রতাপনারায়ণ সিংহ বড় জেসে লোক নন। এ অঞ্চলে তাঁর মতো ধনী আর প্রতিপত্তিশালী জমিদার আর দ্বিতীয় নেই। সাধারণ সৎ কাজে তিনি টাকাও দান করেছেন যথেষ্ট। সকলেই তাঁকে ভালোবাসে আর শ্রদ্ধা করে। সাক্ষাৎ শয়তান ছাড়া কেউ তাঁকে আর তার স্ত্রীকে খুন করতে পারে না। তাঁর মস্ত অট্টালিকায় পাহারা দেয় অনেক দারোয়ান। এমন জায়গায় ডবল খুন হলে কেমন করে, কিছুই আন্দাজ করতে পারছি না। আশ্চর্য। সুন্দরবাবু বললেন, কেবল কি খুন মশাই, আবার ডবল লাশ চুরি? এই যে অসম্ভব কাণ্ড বলে মনে হচ্ছে। যিনি থানায় খবর দিতে এসেছিলেন, জিতেনবাবু তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি কে? জমিদারবাবুর ম্যানেজার। নাম? শ্রী সতীশচন্দ্র বসু। দেশ? হুগলি। কতদিন এখানে কাজ করছেন? 10 বছর। শুনেছি প্রতাপনারায়ণবাবু অপুত্রক। তাঁর সম্পত্তির উত্তরাধিকারীকে? তাঁর একমাত্র বিবাহিত কন্যা। মেয়ে আর জামাই জমিদার বাড়িতেই থাকেন। জামাইয়ের নাম? সূর্যশঙ্করবাবু। তিনিও কি বড় ঘরের ছেলে? বংশগৌরব থাকলেও সূর্যবাবু নিজস্ব আয় কিছুই নেই। আচ্ছা সতীশবাবু, রাত্রে যদি খুন হয়ে থাকে, থানায় খবর দিতে তো দেরি হলো কেন? খুনের কথা প্রকাশ পেয়েছে খানিকক্ষণ আগেই। জমিদারবাবু আর তাঁর স্ত্রী একটু বেশি বেলা পর্যন্ত ঘুমোতেন। তার উপরে বাবুর শরীরটা কাল খুবই খারাপ ছিল, তাই বেলা 11টা পর্যন্ত তাঁর খোঁজ নেয়নি। খুনের কথা প্রথম কে জানতে পারে? বাবুর পুরনো চাকর বিশু। বাড়িতে এত লোকজন, রাত্রে কেউ সন্দেহজনক কোনো শব্দই শুনতে পায়নি? না, বাবু থাকতেন বাড়ির এক প্রান্তে। তিনি নির্জন প্রিয় ছিলেন বলে তার শোবার ঘরের কাছাকাছি কোনো ঘরেই কেউ বাস করতো না। ধরতে গেলে বাবুর মহলটা ছিল বাড়ির থেকে প্রায় বিচ্ছিন্ন। জমিদারবাবু কোন তলায় থাকতেন? দোতলায়। খুনিরা নিশ্চয়ই দলে ভারী ছিল, নইলে তারা দোতলা থেকে দুটো মৃতদেহ নিয়ে পালাতে পারত না। কিন্তু তারা কেমন করে ঘরের ভিতর ঢুকেছিল সেটা কিছু আন্দাজ করতে পেরেছেন? জমিদারবাবু দোতলায় কোনো ঘরের জানালাতেই গরাদ নেই। বাগান থেকে মই বেয়ে যদি কেউ দোতলার বারান্দায় ওঠে, তাহলে সে অনায়াসেই যে কোনো ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। হঠাৎ মইয়ের কথা তুললেন কেন? বাবুর মহলের দিকে বাগানে একখানা রক্তমাখা মই পাওয়া গিয়েছে। রক্তমাখা? আজ্ঞে হ্যাঁ। মইখানা কার? বাগানের মালিদের। মইখানা কোথায় থাকত? মালিদের ঘরের পাশে। সতীশবাবু, আপনি বললেন জমিদারবাবুর শোবার ঘরের মেঝে হয়েছে রক্তময়। সেখানে একটা বিষয় লক্ষ্য করেছেন কি? কী বিষয় বলুন? রক্তের ভিতরে অনেকগুলো হাত আর পায়ের ছাপ। হাত আর পায়ের ছাপ? না মশাই, ওসব কিছুই আমরা দেখতে পাইনি। চারিদিকে খালি দেখছি রক্ত, জমাট রক্ত। খালি কি মেঝে, ঘরের দেওয়ালের গায়েও রক্ত আর রক্তের ধারা। সেই ভীষণ রক্তাক্ত ঘরের কথা ভাবতে আমার বুক ধুকপুক করে উঠছে। এমন দৃশ্য জীবনে আর কখনো দেখিনি, এমন দৃশ্য জীবনে আর কখনো দেখতেও চাই না। ঘটনাস্থল থেকে মূল্যবান কিছু চুরি গিয়েছে? বিশেষ কিছু নয়। বিশেষ কিছু নয় মানে? জমিদার বাবুর ঘরে মূল্যবান দ্রব্য আর নগদ টাকা কড়িও ছিল যথেষ্ট। হত্যাকারী ইচ্ছা করলে খুব সহজেই সেসব নিয়ে যেতে পারত, কিন্তু সে কিছুই স্পর্শ করেনি। তবে জমিদার গৃহিণীর দেহের সঙ্গে সঙ্গে তার গায়ের অলঙ্কারগুলি অদৃশ্য হয়েছে, কিন্তু সেগুলোর ওপরে হত্যাকারীর বিশেষ লোভ থাকবার কথা নয়। কেন? জমিদার গৃহিণী ছিলেন অত্যন্ত সাদাসিধে মানুষ। মূল্যবান অলঙ্কার পরতে তিনি মোটেই ভালোবাসতেন না। সধবা বলে বাধ্য হয়ে
আট পৌড়ে যে 2-4খানি গহনা পরতেন, তার দাম বোধ হয় 300-400 টাকার বেশি নয়। হত্যাকারী নিশ্চয়ই সেই তুচ্ছ গহনার লোভে এমন ডবল খুন করতে আসেনি। সতীশবাবুর মুখের দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে থেকে জিতেনবাবু বললেন, আপনাকে বেশ বুদ্ধিমান ব্যক্তি বলেই মনে হচ্ছে। এর মধ্যেই হত্যাকাণ্ড নিয়ে আপনি বিলক্ষণ মস্তিষ্ক চালনা করেছেন দেখছি। হ্যাঁ, আপনি যথার্থ কথাই বলেছেন। অর্থলোভেই হত্যাকাণ্ড হয়নি। এখানে এর আগে আরও যে 3টে হত্যাকাণ্ড হয়েছে, তার মধ্যে হত্যাকারীর অর্থলোভের পরিচয় পাওয়া যায়নি। এই অদ্ভুত হত্যাকারী চায় কেবল মানুষের দেহ। জিতেনবাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বললেন, আপাতত আমার কোনো জিজ্ঞাসা নেই। এবার ঘটনাস্থলের দিকেই যাত্রা করা যাক। সুন্দরবাবু, আপনারা কি আমার সঙ্গে সঙ্গী হবেন? সুন্দরবাবু বললেন, আদেশ পেলেই সঙ্গী হতে পারি। জিতেনবাবু বললেন, বিলক্ষণ, এ আমার আদেশ নয়, বিনীত অনুরোধ। আপনি হচ্ছেন কলকাতা পুলিশের ডিটেকটিভ, আর জয়ন্তবাবুদের শক্তির কথা দেশের কে না জানে। আপনাদের সাহায্য লাভ করা বড় কম কথা নয়। জানেন তো, 10 মিলি করি কাজ, হারি জিতে নাহি লাজ। এবারেও যদি হারি তাহলে শ্রেষ্ঠদেরই সঙ্গে হারব। উপরওয়ালার আর হুমকি দিতে পারবেন না। পুলিশের থানা থেকে জমিদার বাড়ি বেশি দূরে নয়। 10 মিনিটের মধ্যে সকলেই যথাস্থানে গিয়ে হাজির হলেন। প্রকাণ্ড অট্টালিকা দেখলেই মনে হয় যেন রাজার প্রাসাদ। আর সেই অট্টালিকার চারিধার ঘিরে রয়েছে অনেক বিঘে জমি জুড়ে মস্ত এক বাগান। সেই বাগানে খালি ফুলের গাছ নয়, বহু সুবৃহৎ বনস্পতির মতো বৃক্ষেরও অভাব নেই। এক একটি গাছ দেখলেই বোঝা যায় তাদের বয়স অন্তত শতাধিক বৎসরের কম নয়, এবং উদ্যানের কোনো কোনো স্থানে আশ্রয় নিয়েছে রীতিমতো জঙ্গল ও ঝোপঝাড়। জয়ন্ত সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করে বললে, দেখছি প্রতাপনারায়ণবাবু তাঁর বাগানের সবটাকেই নিজের আয়ত্তের মধ্যে আনতে পারেননি। বাগানের ফটকে বন্দুক ঘাড়ে করে দারোয়ান পাহারা দিচ্ছে, আর এর চারিধারে রয়েছে মাত্র 10 হাত উঁচু পাঁচিল। সন্ধ্যার অন্ধকারে দারোয়ানদের চোখে ধুলো দিয়ে যে কোনো মূর্তিমান বিপদ ওই পাঁচিল ডিঙিয়ে এখানকার যে কোনো ঝোপঝাড়ের ভিতর গা ঢাকা দিয়ে থাকতে পারেন। এমন জায়গায় অনেক দারোয়ান নিযুক্ত করলেও কেউ কোনো দিন নিরাপদ হতে পারবে না। জমিদার বাড়ির কাছে গিয়ে দেখা গেল বাগানের সেই অংশটা বেশ সযত্নে রাখা হয়েছে। সেখানে জঙ্গল বা ঝোপঝাড়ের অত্যাচার নেই। একটি সরোবরে পরিষ্কার নীল জল থই থই করছে। চারিদিকেই রয়েছে দেশীয় বিলেতি ফুলগাছের নানা রকম বর্ণ বৈচিত্র্য। অট্টালিকার একটি প্রান্তে গিয়ে উপস্থিত হয়ে সতীশবাবু বললেন, এই হচ্ছে আমাদের বাবুর মহল। একেবারে শেষের দিকে বারান্দার ওইখানটায় আছে বাবুর ঘর। খুন হয়েছে ওই ঘরেই। আর ওই দেখুন, সেই মইখানা পড়ে রয়েছে। জয়ন্ত জিজ্ঞেস করলে, ওই মইখানা ওপরে আর আপনারা কেউ হাত দিয়েছেন কি? সতীশবাবু বললেন, না মশাই, আমি সবাইকেই ওই মইয়ের ওপরে হাত দিতে মানা করেছি। কেন? আমি নিতান্ত বোকা লোক নই মশাই। আমার ঘরে রাশি রাশি ইংরেজি ডিটেকটিভ গল্পের বই আছে। আমি বেশ জানি যেখানে খুন হয় পুলিশ না আসা পর্যন্ত সেখানকার কোনো জিনিসই হস্তক্ষেপ করতে নেই। জয়ন্ত ধীরে ধীরে সে মইয়ের কাছে গিয়ে মাটির উপরে বসে পড়ল। তারপর পকেট থেকে একখানা আতস কাচ বার করে অত্যন্ত মনোযোগ দিয়ে সেই মইখানা পরীক্ষা করতে লাগলো। মিনিট 2 পরে আবার উঠে দাঁড়িয়ে বললে, জিতেনবাবু, এই মইয়ের কাছে একজন চৌকিদারকে দাঁড় করিয়ে রেখে যান। কেন বলুন দেখি? এই রক্তমাখা মইয়ের উপরে অনেকগুলো হাতের আঙুলের ছাপ আছে। এই ছাপগুলো পরে আমাদের কাজে লাগবে। সেখান থেকে সবাই বাড়ির ভিতরে ঢুকে দোতলা সেই ঘটনাস্থলে এসে হাজির হলো। সতীশবাবু যা বলেছেন মিথ্যে নয়। ঘরের ভিতরটা দেখলে যে কোনো লোকের চোখ আর মন স্তম্ভিত না হয়ে পারে না। রক্ত, রক্ত আর রক্ত। চারিদিকে কেবল রক্তধারার বীভৎস উচ্ছ্বাস। পালঙ্কের বিছানার উপরে রক্ত, চারিধারে দেওয়ালের গায়ে রক্ত, আর ঘরের সমস্ত মেঝে জুড়ে জমে আছে রোমাঞ্চকর রক্তের ধারা। জিতেনবাবু বললেন, গেল 3 বা 3টে খুন হয়েছে,
3 জায়গাতেই দেখেছি রক্তের ওপরে অনেকগুলো করে হাত আর পায়ের ছাপ, কিন্তু এখানে রক্তের ওপরে কোনো ছাপই দেখতে পাচ্ছি না। খুনিরা যেন সন্তর্পণে কাজ করেছে, রক্তের ভিতরে নিজেদের হাত পায়ের কোনো ছাপই পড়তে দেয়নি। এই রহস্য বুঝতে পারছি না। জয়ন্ত তখন মেঝের ওপরে তাকিয়েছিল তীক্ষ্ণ দৃষ্টিতে। হঠাৎ সে বসে পড়ে সেই রক্তময় মেঝের ওপর থেকে একটি কী তুলে নিয়ে পরীক্ষা করতে লাগলো। জিতেনবাবু জিজ্ঞাসা করলেন, ওটা কি দেখছেন জয়ন্তবাবু? হাড়ের ছোট্ট একটি টুকরো। হাড়ের ছোট্ট একটা টুকরো? কিন্তু ঘরের ওই কোণে একটা গোটা আঙ্গুলই পড়ে রয়েছে, সেটা দেখতে পেয়েছেন কি? নিশ্চয়ই দেখেছি, কিন্তু এখানে একটা হাড়ের টুকরোই নেই। যে দেখুন, রক্তের ভিতরে আরও অনেকগুলি হাড়ের টুকরো রয়েছে। এর থেকে আপনি কি অনুমান করছেন জয়ন্তবাবু? অনুমান? না, অনুমান নয়। এত বেশি হাড়ের টুকরো দেখে আমি বেশ বুঝতে পারছি খুনিরা এখানে বসে এক বীভৎস কাজ করেছে। বীভৎস কাজ? সে আবার কি? খুনিরা কোনো ধারালো অস্ত্র দিয়ে তো ব্যক্তিদের দেহ দুটোকে অনেক খণ্ড বিখণ্ড করেছে। জিতেনবাবু সচকিত কণ্ঠে বললেন, কিন্তু আগেকার 3 ঘটনাক্ষেত্রেই খুনি কোনো রকম অস্ত্র ব্যবহার করেনি, এখানে তার ব্যতিক্রম হলো কেন? জয়ন্ত রহস্যময় হাসি হেসে বললে, হে প্রশ্নের উত্তর পরে পাবেন। আপাতত এ ঘরের ভিতরে আমাদের আর দেখবার কিছু নেই। এবার হচ্ছে আমাদের শোনবার পালা। এখন বাড়ির লোকজনেরা কালকে রাত্রের কথা কি বলেন শোনা যাক। একে একে ডাকুন সবাইকে। ঠিক সেই সময় একজন চৌকিদার দরজার বাইরে ঘরের সামনে এসে দাঁড়িয়ে সেলাম ঠুকলে জিতেনবাবুকে। জিতেনবাবু তাকে দেখেই ক্রুদ্ধ স্বরে বলে উঠলেন, তুমি এখানে কেন? তোমাকে না আমি মইয়ের সামনে দাঁড়িয়ে পাহারা দিতে বলেছিলুম? হ্যাঁ হুজুর, কিন্তু একজন লোক গিয়ে বললে আপনি নাকি আমাকে ডেকেছেন। আমি তোমাকে ডেকেছি? কে বললে তোমাকে এই কথা? আমি তাকে চিনি না হুজুর। না, আমি তোমাকে ডাকিনি। যাও, সেই মইয়ের কাছে গিয়ে পাহারা দাও, সেখানে আর কারোকে যেতে দিও না। জয়ন্ত শুষ্ক কণ্ঠে মৃদু হাসি হেসে বললে, আর পাহারা দেওয়ার দরকার নেই জিতেনবাবু। আমি বেশ বুঝতে পারছি মই যেখানে ছিল সেখানে গেলে আর সেই মই খুঁজে পাওয়া যাবে না। আমি ভুল করেছি। মইয়ের উপরে যে হাতের আঙুলের ছাপ ছিল এ কথা প্রকাশ্যে আমার পক্ষে বলা উচিত হয়নি। জিতেনবাবু ভ্রু কুঞ্চিত করে বললেন, আপনার কথার অর্থ কি? অর্থ কি আমার দৃঢ় বিশ্বাস বাগানে গিয়ে আপনি সেই মইখানাকে আর খুঁজে পাবেন না। সকলে দ্রুতপদে দোতলা থেকে নেমে আবার সেইখানে গিয়ে হাজির হলো যেখানে পড়েছিল সেই মইখানা। দেখা গেল চৌকিদার সেখানে দাঁড়িয়ে রয়েছে হতভম্বের মতন। মই অদৃশ্য হয়েছে সেখান থেকে। জিতেনবাবু খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর থেমে থেমে বললেন, কি আশ্চর্য, মইখানা এখান থেকে সরালো কে? জয়ন্ত বললে, হত্যাকারী কিংবা হত্যাকারীরা। তাহলে আমরা আসবার পরও হত্যাকারী এখানে হাজির ছিল? কেবল হাজির ছিল না, সে আমাদের কথাবার্তা সব শুনেছে, আমাদের কার্যকলাপ সব লক্ষ্য করেছে, তারপর করেছে অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে হত্যাকারী এখন এখানে হাজির আছে? না থাকতেও পারে। কার্যোদ্ধারের পর বুদ্ধিমানরা বিপজ্জনক স্থানে অপেক্ষা করে না। জিতেনবাবু উত্তেজিত স্বরে বললেন, না মশাই না, আমার বিশ্বাস অন্যরকম। প্রতাপবাবুর জামাই সূর্যবাবু কোথায়? একটি লোক বললে, বাড়ির ভিতরে। তাকে এখানে ডেকে আনো। লোকটি চলে গেল। জয়ন্ত বললে, জিতেনবাবু হঠাৎ সূর্যবাবুকে ডাকলেন কেন? প্রতাপবাবুর অবর্তমানে সূর্যবাবুই তো বাড়ির কর্তা। আমি আগে তাঁকেই গোটা কয়েক প্রশ্ন করতে চাই। যে লোকটি সূর্যবাবুকে ডাকতে গিয়েছিল অল্পক্ষণ পরে সে ফিরে এসে বললে, সূর্যবাবু বাড়ির ভিতরে নেই। সে কি? একটু আগেই তিনি খিড়কির দরজা দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছেন। জিতেনবাবু বিস্মিত কণ্ঠে বললেন, সূর্যবাবুর শ্বশুর শাশুড়ি খুন হয়েছেন, পুলিশ এসেছে বাড়িতে তদন্ত করতে, আর সূর্যবাবু সব জেনে শুনেও বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এর অর্থ কি? এর অর্থ কি?
জয়ন্ত বললে, জিতেনবাবু, আপনি সুন্দরবাবুকে নিয়ে তদন্তে নিযুক্ত থাকুন, মানিককে নিয়ে আমি একটু এদিক ওদিকে ঘুরে আসি। সুন্দরবাবু বললেন, হঠাৎ তোমার এদিক ওদিকে ঘোরবার শখ হলো কেন বলো দেখি? জয়ন্ত ঠোঁট টিপে হেসে বললে, এখানকার রহস্যময় ব্যাপার দেখে আমি দস্তুর মতো হতভম্ব হয়ে গিয়েছি। খানিকটা সুশীতল বায়ু সেবন না করলে মস্তিষ্ক প্রকৃতিস্থ হবে না। জিতেনবাবু বললেন, অন্য তদন্তের আগে আমি চাই সূর্যবাবুকে। কেন? তাঁর উপরে আমার সন্দেহ হচ্ছে। কীরকম? আমার বোধ হচ্ছে পুলিশের প্রশ্ন এড়াবার জন্যে সূর্যবাবু এখান থেকে সরে পড়েছেন। তিনি পুলিশের প্রশ্ন এড়াতে চাইবেন কেন? কে বলতে পারে এই খুনের সঙ্গে তিনি কোনো না কোনো দিক দিয়ে জড়িত নেই। আপনার সন্দেহ সত্য হতেও পারে, নাও হতে পারে। আপাতত এসব নিয়ে আমার মাথা ঘামাবার শক্তি নেই। এসো মানিক। মাথা নিচু করে যেন কি ভাবতে ভাবতে জয়ন্ত অগ্রসর হলো। মানিক চলল পিছু পিছু। খানিকটা এগিয়ে গিয়ে মানিক বললে, বন্ধু, হঠাৎ তুমি মিথ্যা কথা বললে কেন? কি মিথ্যা কথা? ওই যে বললে এখানকার ব্যাপার দেখে তুমি হতভম্ব হয়ে গিয়েছ। এত সহজে তুমি হতভম্ব হবে এমন অসম্ভব কথা আমি বিশ্বাস করতে রাজি নই। জয়ন্ত হেসে ফেলে বলল, সাবাস ভায়া, তুমি ঠিক ধরেছ। তাই তো কথায় বলে, শালুক চিনেছে গোপাল ঠাকুর। তোমাকে আমি চিনব না তো চিনবে কে? এও ঠিক। দেখো মানিক, মইয়ের ওপরে রক্তমাখা আঙুলের ছাপ আছে। প্রকাশ্যে এই কথা বলেছিলুম বলেই মইখানা এখান থেকে অদৃশ্য হয়েছে। আবার মনের কথা প্রকাশ করে দ্বিতীয়বার আমি বিপদে পড়তে চাই না। বিপদ? কি বিপদ? হত্যাকারীর চর এখনও হয়তো এখানে হাজির আছে। তাতে হয়েছে কি? মই কোন দিকে গিয়েছে আমি জানতে পেরেছি। কেমন করে? মাটির দিকে চেয়ে দেখো। নিচের দিকে মানিক চেয়ে বললে, মাটির ওপরে তো দেখছি দুটো পাশাপাশি সরল রেখার দাগ। হ্যাঁ, খুনিদের কেউ মইখানাকে মাটির ওপর দিয়ে টেনে নিয়ে গিয়েছে। মই তো উঁচু করে তুলে নিয়ে যেতেই পারত, মাটির ওপর দিয়ে টেনে নিয়ে যাবার কারণ কি? সে হেঁট হয়ে মইখানাকে নিয়ে গিয়েছে। কেন? চারিদিকে সতর্ক পাহারা, সকলের চোখকে যে ফাঁকি দিতে হয়েছিল। দুটো সরলরেখা ধরে তারা মাটির ওপর দিয়ে অগ্রসর হতে লাগলো। তারপর পাওয়া গেল খানিকটা ঘাস জমি। সরলরেখা দুটো অদৃশ্য, কিন্তু সেখানেও মই টেনে নিয়ে যাওয়ার চিহ্ন আবিষ্কার করলে জয়ন্তের তীক্ষ্ণ দৃষ্টি। জমির অনেক ঘাস হয়েছে ছিন্ন ভিন্ন, তার দ্বারাও বোঝা যায় মই টেনে নিয়ে যাওয়া হয়েছে এইখান দিয়েই। ঘাস জমির পর আবার কাঁচা মাটি, সেখানেও মইয়ের দাগ। জয়ন্ত বললে, মানিক, সমস্ত দেখে বেশ বুঝতে পারছি খুনিরা অত্যন্ত চতুর। রক্তাক্ত ঘটনাস্থলে তারা একখানা হাত বা পায়ের চিহ্ন রেখে যায়নি। আমরা যদি চটপট না আসতুম তাহলে মাটির ওপর নিশ্চয়ই মইয়ের এই চিহ্ন থাকতো না। অর্থাৎ তুমি বলতে চাও খুনিরা মই টেনে নিয়ে যাওয়ার চিহ্ন বিলুপ্ত করে দিত? নিশ্চয়ই। তারা বাগানের প্রান্তে এসে হাজির হলো। সেখানে প্রাচীরের গায়ে রয়েছে একটা ছোট দরজা। জয়ন্ত বললে, দরজার খিল খোলো, মই নিশ্চয়ই এই দরজা দিয়েই বাইরে গিয়েছে। দরজার পাল্লা খুলে তারা বাগানের বাইরে গিয়ে দাঁড়ালো। সেখানে খানিকটা খোলা জমির পর দেখা যাচ্ছে একটা বিস্তীর্ণ জলাভূমি, তার ওপারে রয়েছে সবুজ বন। জয়ন্ত বললে, এখানে মাটির ওপরে আর মইয়ের চিহ্ন নেই। তারা নিজেদের নিরাপদ ভেবে এখানে এসে সোজা হয়ে দাঁড়িয়ে মইখানাকে নিয়েছিল কাঁধের ওপরে। এগিয়ে চলো মানিক, এগিয়ে চলো। জলাভূমি প্রান্তে মাটি হবে স্যাঁতস্যাঁতে। দেখা যাক তার ওপরে কোনো পায়ের চিহ্ন আবিষ্কার করা যায় কি না। চলতে চলতে মানিক বললে, জয়ন্ত, একটা কথা আমার মনে হচ্ছে। কি? সূর্যবাবু এই হত্যাকাণ্ডের সঙ্গে সত্য সত্যিই জড়িত কি? কেন তুমি এমন সন্দেহ করছো? প্রতাপ নারায়ণের আর তার স্ত্রীর মৃত্যুর পর তিনিই সম্পত্তির অধিকারী হবেন। বেশ, তারপর? বাড়িতে পুলিশ আসছে শুনে তিনি সরে পড়েছেন। নিশ্চয়ই তাঁর পাপী মন। একেবারে নিশ্চয়ই বলে ফেললে? কেন বলবো না?
সূর্যবাবু জানতেন প্রতাপ নারায়ণের একমাত্র উত্তরাধিকারী হবেন তিনি। স্বাভাবিকভাবে যে সম্পত্তি তার হস্তগত হবে, তার জন্য তিনি এমন একটা বীভৎস বিয়োগান্তক নাটকে দুরাত্মার ভূমিকায় অভিনয় করবেন কেন? তবে কেন তিনি পুলিশ দেখে পালিয়েছেন? মানিক, অত সহজে তুমি মানুষের বিচার করো না। তবে এইটুকু বলতে পারি, হয়তো তোমার সন্দেহ মিথ্যা নয়। সূর্যবাবু হয়তো পুলিশ দেখেই পালিয়ে নিজের চূড়ান্ত দৃষ্টান্ত দিয়েছেন। আবার এটাও হতে পারে সূর্যবাবুকে পাওয়া যাচ্ছে না অন্য কোনো কারণে। এমন কি কারণ হতে পারে জানি না। আপাতত সব কথা নিয়ে আলোচনা করবারও দরকার নেই। এই আমরা জলাভূমির কাছে এসে পড়েছি। দেখো মানিক, যা ভেবেছি তাই। স্যাঁতস্যাঁতে মাটির ওপরে রয়েছে মানুষের পদচিহ্নের পর পদচিহ্ন। জয়ন্ত তৎক্ষণাৎ সেখানে বসে পড়ল। তারপর হামাগুড়ি দিয়ে এদিক ওদিক গিয়ে সেখানকার ভিজে মাটি খানিক্ষণ পরীক্ষা করে বললে, এখানে দেখতে পাচ্ছি 4 জন লোকের পায়ের দাগ। আরও কিছু এগিয়ে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে বললে, মানিক, মানিক, এ কী ব্যাপার? মানিক শিউরে উঠে বললে, এই যে রক্ত, চারিদিকে বইছে রক্তের ঢেউ। হ্যাঁ, টাটকা রক্ত। মাটি এখনও রক্ত শুষে নেয়নি। আর ওই দেখো, একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়া চিহ্ন। আরও চিহ্ন রক্তাক্ত। নিশ্চয়ই একটু আগে এখানে কোনো হত্যাকাণ্ড হয়েছে। তারপর হত্যাকারী নিহত ব্যক্তির দেহকে জলাভূমির দিকে টেনে নিয়ে গিয়েছে। জয়ন্ত সেই রক্তাক্ত চিহ্নের অনুসরণ করে একেবারে জলাভূমির ধারে গিয়ে দাঁড়ালো। তারপর হঠাৎ জামা খুলে মালকোঁচা মেরে কাপড় পরে জলাভূমির ভিতরে গিয়ে পড়ল। প্রায় 1 কোমর জল। খানিক্ষণ হেঁট হয়ে জলের তলায় হাত চালাতে চালাতে জয়ন্ত বললে উঠল, পেয়েছি, পেয়েছি। কি পেয়েছ জয়? জলের ভিতর থেকে জয়ন্ত টেনে তুললে একটা লাশ, যুবকের মৃতদেহ। মানিক অভিভূত কণ্ঠে বললে, ও আবার কি? মৃতদেহটাকে কাঁধে করে তীরের দিকে আস্তে আস্তে জয়ন্ত বললে, মানিক, দৌড়ে যাও, শিগগির জিতেনবাবুর সঙ্গে আর সকলকে ডেকে আনো। আমি এইখানে অপেক্ষা করছি। ইন্সপেক্টর জিতেনবাবু, সুন্দরবাবু ও মৃত জমিদারের ম্যানেজার সতীশবাবুকে সঙ্গে নিয়ে মানিক ফিরে এলো। জলা থেকে তুলে আনা মৃতদেহটাকে মাটির ওপরে শুইয়ে রেখে গম্ভীর ও চিন্তিত মুখে দাঁড়িয়েছিল জয়ন্ত। সতীশবাবু আর্তস্বরে বলে উঠলেন, কি সর্বনাশ! এই যে প্রতাপ নারায়ণবাবুর জামাই সূর্যশঙ্করবাবুর দেহ। জয়ন্ত বললে, আমার মনেও মাঝে মাঝে সেই সন্দেহই জাগছিল। তাহলে দেখছি আমার সন্দেহ মিথ্যা নয়। কিন্তু সূর্যবাবুকে খুন করলে কে? যারা জমিদার বাবু আর তার স্ত্রীকে খুন করেছে, যারা আজ রক্তাক্ত মইখানাকে সরিয়েছে, তারাই। কিন্তু কে তারা? কেমন করে বলবো? আপনি যে তিমিরে, আমিও সেই তিমিরে। তবে মনে হচ্ছে আর বেশি দিন তিমির রাজ্যে বাস করতে হবে না। জিতেনবাবু সাগ্রহে জিজ্ঞাসা করলেন, জয়ন্তবাবু, তাহলে আপনি কোনো হদিশ পেয়েছেন? হুম, বিশেষ কিছুই নয়। সতীশবাবু, আপনাকে 2-4টে কথা জিজ্ঞাসা করতে চাই। সতীশবাবু দুঃখিতভাবে বললেন, কি আর জিজ্ঞাসা করবেন মশাই, আমাদের সর্বনাশ হয়ে গেছে। সূর্যশঙ্করের কোনো আত্মীয় আছেন? আছেন, তার বইমাত্রেয় ভাই চন্দ্রশঙ্কর। তিনি ছাড়া সূর্যবাবুর আর কোনো আত্মীয় বেঁচে নেই। তিনি কোথায় থাকেন? কলকাতায়। তাঁকে এই বিপদের খবর দিতে হবে তো? নিশ্চয়ই। তাহলে তাঁকে আসার জন্যে আজকেই তার করে দিন। তাকেও কি আপনার দরকার আছে? আছে বই কি। সূর্যশঙ্করের পরিচিত লোকদের কথা আপনাদের চেয়ে তিনিই ভালো করে বলতে পারবেন। আমার দৃঢ় ধারণা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে সূর্যবাবুরই কোনো পরিচিত ব্যক্তি। জিতেনবাবু বললেন, আপনার এমন ধারণার কারণ বুঝতে পারলাম না। আপাতত ওটার বোঝবার চেষ্টাও করবেন না। চন্দ্রবাবুর কাছ থেকে সূর্যবাবুর বন্ধুদের তালিকা না পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সেই তালিকা দেখেই আমি আমার কর্তব্য স্থির করব। সতীশবাবু,
সূর্যবাবু মৃত্যু হয়েছে, এখন প্রতাপ নারায়ণের সম্পত্তির উত্তরাধিকারীকে? তার একমাত্র সন্তান করুণা দেবী। সূর্যবাবুরও সন্তান হয়নি? না। জয়ন্ত স্তব্ধ হয়ে ভাবতে লাগল। সুন্দরবাবু এতক্ষণ পরে বললেন, কিছু বোঝা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মদনপুরে হত্যার পর হত্যা হচ্ছে, হত্যাকারী কোথাও দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নরমুণ্ডনী সরে পড়ছে, কোথাও নিয়ে যাচ্ছে গোটা লাশটাকেই, আবার কোথাও ঘটনাস্থলে বসেই খুনের পর লাশ কেটে টুকরো টুকরো করে সঙ্গে নিয়ে যায়, আবার কোথাও বা তারা লাশ ফেলে দেয় জলের ভিতরে, কোথাও বা ঘটনাস্থলে রক্তধারার মধ্যে তাদের হাত বা পায়ের কোনো চিহ্নই পাওয়া যায় না, আবার কোথাও বা পাওয়া যায় হাতের আর বিকৃত পায়ের চিহ্ন। হত্যাকারী কোথাও খুব সাবধান, আবার কোথাও অত্যন্ত অসাবধান। জয়ন্ত বললে, সুন্দরবাবু, আপনার দৃষ্টির তীক্ষ্ণতা দেখে খুশি হলুম। আমিও এখানকার হত্যাগুলোর ভিতরে এইসব বিশেষত্ব লক্ষ্য করেছি। কেবল লক্ষ্য নয়, একটা বড় সত্য আবিষ্কার করেছি। সুন্দরবাবু বললেন, বলো কি বড় সত্য? ছোট নয়, মেজ নয়, একেবারে বড় সত্য। ভায়া, তোমার আবিষ্কার কাহিনী শ্রবণ করবার জন্যে আমার যে আগ্রহ হচ্ছে। আপনার ওই অসাময়িক আগ্রহকে তাড়াতাড়ি দমন করে ফেলুন সুন্দরবাবু, যথাসময় সত্য হবে সব প্রকাশ। সুন্দরবাবু অভিমান ভরে বললেন, ওই তো তোমার চিরকাল দোষ জয়ন্ত, তুমি সর্বদাই আমাদের অন্ধকারে ফেলে রাখতে চাও। আমরা কি পেঁচা? আমরা কি ভালোবাসি অন্ধকারকেই? আচ্ছা লোক যা হোক। মানিক চিমটি কাটবার সুযোগ পেয়ে বললে, মোটেই তা নয় সুন্দরবাবু, নরহস্তিকে পেচক বলে সন্দেহ করবে জয়ন্তর চোখ এখনও এত বেশি খারাপ হয়নি। সুন্দরবাবু দুই চক্ষু পাকিয়ে বললেন, আমার দেহ নিয়ে ব্যঙ্গ করবার অধিকার তোমার নেই মানিক। মানিক কি বলতে যাচ্ছিল, কিন্তু জয়ন্ত তাকে বাধা দিয়ে ভর্ৎসনার স্বরে বললে, মানিক, চুপ করো, তোমার কি স্থান কাল পাত্র জ্ঞান নেই? আমাদের চারিদিকেই ট্র্যাজেডির দৃশ্য, আমাদের সামনে পড়ে রয়েছে এক বিশিষ্ট ব্যক্তির মৃতদেহ, এখন কি চটুল কথা কাটাকাটি করবার সময়? ছি। মানিক অনুতপ্ত মৃদু কণ্ঠে বললে, ভাই, আমি ভুলে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। মানিকের কাঁধের ওপরে একখানি হাত রেখে জয়ন্ত স্নিগ্ধ স্বরে বললে, ভাই মানিক, অন্যায় স্বীকার করে যে ক্ষমা চাইতে পারে সেই দেহ যথার্থ মনুষ্যত্বের পরিচয়। তুমি হচ্ছ খাঁটি মানুষ, তা কি আমি জানি না? মানিক বললে, সুন্দরবাবু, আপনি আমাকে ক্ষমা করুন। সুন্দরবাবু বললেন, আরে যাও হে যাও, কে তোমাকে ক্ষমা করতে চায়? তুমি কি ক্রিমিনাল? আমি কি জানি না তুমি আমাকে ভালোবাসো? তবে মাঝে মাঝে তুমি আমাকে নিয়ে কিছু মজা করতে চাও, আর সে মজায় মজতে আমি রাজি না হয়ে আমার মেজাজ যায় বিগড়ে। এই যা মুশকিল। জিতেনবাবু যেন আপন মনেই বিড়বিড় করে বললেন, ঘাড়ে আবার একটা নতুন খুনের মামলা চাপল। 6টা খুনের মামলা, এতগুলো মামলার ভার সইতে পারে আমার ঘাড় এমন শক্ত নয়। এখন আমার কর্তব্য কি আমি নিজেই বুঝতে পারছি না। জয়ন্ত বললে, শুনুন জিতেনবাবু, এখন আপনার প্রথম কর্তব্য হচ্ছে জলাভূমির স্যাঁতস্যাঁতে মাটির ওপরে যে পায়ের ছাপগুলো আছে তার ছাঁচ তুলে নেওয়া। লক্ষ্য করলে দেখবেন সেগুলো যাদের পদচিহ্ন তাদের কারোরই পা বিকৃত নয়। জিতেনবাবু বললেন, আরে মশাই, পদচিহ্নের ছাঁচ আর কত তুলব? খুনির টিকি ধরবার জো নেই, ছাঁচ নিয়ে কি ধুয়ে খাবো? ব্যস্ত হবেন না মশাই, ব্যস্ত হবেন না। আপনার মুখে মামলার সব কথা শুনে আর এখানকার পায়ে দাগগুলো দেখে আমি একটা সিদ্ধান্তে এসে উপস্থিত হয়েছি। সেসব নিয়ে পরে আলোচনা করলেও চলবে। আপাতত শুনুন আমার একটা কথা। বলুন। আজ রাত্রে আমাদের লুকিয়ে জমিদার বাড়িতে বাস করতে হবে। জিতেনবাবু সবিস্ময়ে বললেন, কেন? প্রশ্ন করবেন না, উত্তর দেওয়ার সময় এখনও হয়নি। খালি আজ নয়, হয়তো এখনও উপরে কয়েক রাত ধরেই আমাদের এখানে পাহারা দিতে হবে। খুনিকে ধরবার চেয়ে সহজ উপায় আর নেই। সুন্দরবাবু বললেন, তুমি কি বলছো হে জয়ন্ত? খুনি আবার এখানে কি করতে আসবে?
তার আসল উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। কী উদ্দেশ্য? আবার প্রশ্ন করছেন। শুনুন জিতেনবাবু, আমাদের পাহারা দিতে হবে খুব গোপনে, যেন কাকপক্ষীটি টের না পায়। তাও কি সম্ভব? এটা হচ্ছে মস্ত জমিদার বাড়ি, চারিদিকে গিজ গিজ করছে লোকজন। এখানে কার মুখে চাপা দেবেন? আপনি কি ভাবছেন রাত্রে আমরা এখানে আসবো জয়ঢাক বাজাতে বাজাতে শোভাযাত্রা করে? মোটেই নয়। আমরা আসবো অন্ধকারে গা ঢেকে চোরের মতো। চোরের মতো? ঠিক তাই। আমরা জমিদার বাড়ির বাগানে ঢুকবো পাঁচিল টপকে, তারপর অদৃশ্য হব যে কোনো ঝোপে ঝাড়ে ঢুকে। বিস্ময়কর প্রস্তাব। রোমাঞ্চকর সম্ভাবনার আগে বিস্ময়কর প্রস্তাবই করতে হয়। মশাই, আমার কার্য পদ্ধতি হচ্ছে স্বতন্ত্র। আপনারা পুলিশের লোক, বাঁধা ধরা পথে চলেন মেশিনের মতো, বাঁধা লাইনের বাইরে একটি পা ফেলবেন না। কিন্তু আমি মেশিন হতে রাজি নই, কারণ আমার আছে নিজস্ব কল্পনা শক্তি। এক এক মামলায় আমি এক এক রকম পদ্ধতিতে কাজ করি, অবস্থা বুঝে ব্যবস্থা করি নতুন নতুন। এমনকি দরকার হলে বেআইনি কাজও করি। আপনারা যা পারবেন না। ঘাট মানছি, আপনার কথা কার্যপদ্ধতি দুই আমার কাছে দুর্বোধ্য। সুন্দরবাবু বললেন, আমার কাছেও। এতদিন ধরে জয়ন্তকে দেখছি, তবু ওকে বুঝতে পারি না। ও হচ্ছে মূর্তিমান হেঁয়ালি। জয়ন্ত বললে, জিতেনবাবু, আপনাকে আর এক কাজ করতে হবে। বেআইনি কাজ নয়? না, আজকেই জাল ফেলে জলাভূমিটা পরীক্ষা করবার ব্যবস্থা করুন। কেন? আমার সন্দেহ হচ্ছে হত্যাকারীরা প্রতাপ নারায়ণ বাবু আর তাঁর স্ত্রীর খণ্ড বিখণ্ড দেহ হয়তো ওর মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। আপনার সন্দেহ হয়তো মিথ্যা নয়। বেশ, আজকে এর ব্যবস্থা করব। সেই রাত্রি আকাশে ছিল এক ফালি চাঁদ, কিন্তু রাত্রি গভীর হওয়ার আগেই হলো অদৃশ্য। চারিদিকে ঝরতে লাগলো নিবিড় অন্ধকারের ঝর্ণা। দেখা যায় না কোলের মানুষ, দেখা যায় না অন্য কিছু। অবশ্য একটা দৃশ্য কিছু কিছু দেখা যায়। কালির পটে আরও ঘন কালি দিয়ে আঁকা বড় বড় গাছগুলো ঝাপসা পত্রছত্র। থেকে থেকে প্রবল বাতাসের তাড়নায় সেখানে জাগছিল আর্ত মর্মস্বর। চারিদিকে নিঝুম, ঘুমিয়ে পড়েছে পৃথিবী। ওরই মধ্যে নীরবতাকে শোভিত করে মাঝে মাঝে সাড়া দিচ্ছে পেচকের কণ্ঠ, মাঝে মাঝে ভেসে এসেছে শ্রীগাল সভার কোলাহল। মানিক নিম্নকণ্ঠে বিরক্ত স্বরে বললে, আরে মূলো, মশাগুলো ঘুমোতেও জানে না, তাদের রক্ত পিপাসারও অন্ত নেই, গেলুম যে। সুন্দরবাবু বললেন, বেটারা মানুষের রক্ত খেতে আসে আবার গান গাইতে গাইতে। ভগবান আমার সৃষ্টি ছাড়া জীব কেন যে সৃষ্টি করেছেন তার অর্থ কিছুই বোঝা যায় না। জিতেনবাবু বললেন, বিশেষজ্ঞের মুখে শুনেছি উদ্ভিদের ভিতরেই মশাদের যথেষ্ট খোরাক আছে, তাদের রক্তপান করবার দরকার নেই, তবু অকারণেই তারা রক্তপানের জন্য লালায়িত হয়। এমন হিংস্র প্রাণী দুনিয়ায় আর নেই, গান্ধীজিকেও তারা রেহাই দেবেন না। জয়ন্ত বললে, আপনারা কি মশা নিয়ে গবেষণা বন্ধ করবেন? আমি যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সবাই চুপ। তারা বসেছিল বেশ একটা বড় ঝোপের মধ্যে। ঝোপের দুই পাশেই খানিকটা করে খোলা জমি, মাটির ওপর সর্বত্রই ছড়ানো ছিল শুকনো ঝরা পাতা। কিছু দূরে মর্মর শব্দ হচ্ছে, যেন কে বা কারা মারিয়ে মারিয়ে আসছে শুকনো পাতা। সকলে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো। একটু পরেই একদিকের খোলা জমির ওপরে দেখা গেল কয়েকটা অস্পষ্ট চলন্ত ছায়া, পরে পরে 10টা ছায়া। তারা এত নীরব যে ওই শুকনো পাতাগুলো না থাকলে তাদের অস্তিত্ব কারো দৃষ্টি আকর্ষণ করতো না। যেদিকে জমিদার বাড়ি আছে সেই দিকে তারা চলে গেল একে একে। জিতেনবাবু চুপি চুপি বললেন, ধন্য জয়ন্তবাবু, আপনার কি সঠিক আন্দাজ? ওরা যে আবার জমিদার বাড়ি আক্রমণ করতে আসবে, আমি তো এটা কল্পনা করতে পারিনি। তার মানে আপনার কল্পনা শক্তি নেই। স্বীকার করছি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? হত্যা? আবার হত্যা? কাকে? পরে বলবো।
এখন কথার সময় নয়, আসুন আমরা ঝোপ ছেড়ে বেরিয়ে পড়ি। তারপর লোকগুলো এইবারে জমিদার বাড়ির ভিতরে ঢুকবার চেষ্টা করবে, কিন্তু তার আগেই ওদের গ্রেপ্তার করতে হবে। ওইদিকে এগিয়ে চলুন, বাজান আপনার বাঁশি। জিতেনবাবুর বাঁশি তীক্ষ্ণ স্বরে বেজে উঠল। সঙ্গে সঙ্গে জেগে উঠল বাগানের চারিধার। নানা ঝোপঝাড় আনাজ কানাজ থেকে আত্মপ্রকাশ করল দলে দলে সশস্ত্র পুলিশের লোক। দিকে দিকে উঠল দ্রুত পদশব্দ। জয়ন্ত বললে, টর্চগুলো জেলে ছুটুন সবাই। রাত্রের অন্ধকারে গা ঢেকে যারা এখানে অনধিকার প্রবেশ করেছে, এই অভাবিত আকস্মিক আক্রমণের জন্য তারা একেবারেই প্রস্তুত ছিল না। অত্যন্ত হতভম্ব হয়ে কোনো রকম বাধা দেবার চেষ্টা না করেই তারা বিশৃঙ্খলভাবে এদিক ওদিক দিয়ে পলায়নের চেষ্টা করলে, কিন্তু পালাতে পারল না। পুলিশের বেড়াজালে তাদের বন্দি হতে হলো। জয়ন্ত তাদের ওপর টর্চের আলো ফেলে বললে, দেখছি এরা 9 জন, কিন্তু আমরা এদিকে আসতে দেখেছি 10টা ছায়ামূর্তিকে। আর একজন কোথায় গেল? হঠাৎ খানিক তফাৎ থেকে শোনা গেল রিভলভারের শব্দ এবং মানুষের আর্তনাদ। জয়ন্ত বেগে সেদিকে দৌড়ে গেল। তার পিছনে পিছনে সুন্দরবাবু, জিতেনবাবু এবং মানিকও। বেশি দূর যেতে হলো না। একটা লোক ডান হাত দিয়ে বাঁ কাঁধ চেপে ধরে মাটির উপরে বসে আছে। সে চৌকিদার। জিতেনবাবু বললে, ব্যাপার কি? চৌকিদার যাতনা বিকৃত স্বরে বললে, একজন আসামি এই দিক দিয়ে পালাচ্ছিল, আমি তাকে ধরবার চেষ্টা করি, সে আমাকে গুলি ছুঁড়ে জখম করে পালিয়ে গিয়েছে হুজুর। কোন দিকে গিয়েছে সে? জয়ন্ত বললে, এখন আর ও প্রশ্ন করে লাভ নেই, পলাতককে আজ খুঁজে পাওয়া অসম্ভব। চলুন আমরা ফিরে যাই। গোলমাল শুনে সতীশবাবুও নিচে নেমে এসেছেন। তিনি বললেন, আজ আবার একই কাণ্ড? জয়ন্ত বললে, এই অযাচিত অতিথিরা আজ আপনাদের আবার ধন্য করতে এসেছিলেন। ভালো করে দেখুন দেখি, এই মহাত্মাদের কারুকে চিনতে পারেন কিনা। সকলের মুখের ওপরে চোখ বুলিয়ে সতীশবাবু বললেন, এদের তো দেখছি গুন্ডার মতো চেহারা। না মশাই, এদের কারুকে জন্মে আমি দেখিনি, এরা এই অঞ্চলের লোকই নয়। জয়ন্ত তাদের দিকে ফিরে বললে, ওগো বাছারা, তোমাদের যে বন্ধুটি লম্বা দিয়েছেন তার নামটি বলবে কি? কেউ জবাব দিলে না। হ্যাঁ বাপু বাছা বললে তোমরা যে জবাব দেবে না তা আমি জানি। যাক, তোমাদের মুখ খোলাবার উপায় পুলিশের হাতে আছে, আমাকে ভাবতে হবে না। আচ্ছা সতীশবাবু, কাল আপ বা ডাউনের প্রথম ট্রেন এখানকার স্টেশনে কখন আসবে? সকাল 7টার সময়। উত্তম। এখন রাত 3:30, ভোর হতে আর বেশি দেরি নেই। সতীশবাবু, মোটর প্রস্তুত রাখুন। সকাল 6:30টায় ভিতরে আমার সঙ্গে আপনাকে স্টেশনে গিয়ে পৌঁছতে হবে। আমাকেও? কেন? আপনি আসল অপরাধীকে শনাক্ত করবেন। মদনপুর স্টেশন। সকাল 7টার গাড়ি এখনও আসেনি। একখানা মোটর স্টেশনের সামনে এসে থামল। গাড়ির ভিতর থেকে আগে নামল জয়ন্ত ও মানিক, তারপর সতীশবাবু ও জিতেনবাবু। সুন্দরবাবু আসতে রাজি হননি। কাল রাত জেগে তার শরীর কাবু হয়ে পড়েছে। শয্যা আশ্রয় করার আগেই তিনি নোটিশ দিয়ে রেখেছেন, আজ বেলা 2টো না বাজলে কেউ যেন তাকে নাসিকা গর্জন স্তব্ধ করার না চেষ্টা করে। স্টেশনে ঢুকে জয়ন্ত একবার চারিদিকে দৃষ্টি সঞ্চালন করে বললে, দেখুন তো সতীশবাবু, এখানে আপনার পরিচিত কোনো লোককে দেখতে পান কি না? ইতস্তত দৃষ্টিপাত করে সতীশবাবু বললেন, হ্যাঁ, জন দুয়েক চেনা লোককে দেখছি। কে কে? ওই যে বৃদ্ধ ভদ্রলোকটি পায়চারি করছেন, ওর নাম সুরেনবাবু, এখানে ডাক্তারি করেন। আর একজনকে? আমাদের প্রজা অছিমূর্তি, পোটলার পাশে উবু হয়ে বসে আছে, দেখতে পাচ্ছেন? কিন্তু অছিমূর্তিকে দেখবার জন্য জয়ন্তের আর কোনো আগ্রহ হলো না। সতীশবাবুর হাত ধরে পায়ে পায়ে এগিয়ে জয়ন্ত ওয়েটিং রুমের সামনে গিয়ে দাঁড়ালো। ইজি চেয়ারের ওপরে বসে একটি ভদ্রলোক কি একখানা বই পড়ছিলেন। সতীশবাবু, ওকে চেনেন? হুম, জীবনে প্রথম দেখলুম। বয়সে যুবক, মুখে একরাশ দাড়ি, অথচ আজকালকার যুবকরা বিশেষ করে বয়কট করতে চায় দাড়িকেই। ভদ্রলোকের দাড়িটিও উল্লেখযোগ্য। কেন?
অত্যন্ত রুক্ষ আর অস্বাভাবিক। তারপর দেখুন ওর সাজ পোশাক, শৌখিন দামি জামা, কাপড় জুতো, কিন্তু জামার একটা হাতা ছিঁড়ে গিয়েছে। কাপড় আর জুতো কর্দমাক্ত। এর কারণ কি? সতীশবাবু বললেন, কারণ উনিই জানেন, আমাদের মাথা ঘামাবার দরকার নেই। ভদ্রলোক হঠাৎ বই থেকে মুখ তুলে তাকিয়ে দেখলেন জয়ন্তর দিকে। তারপর এমনভাবে বইখানা উপরে তুলে ধরলেন যে তার মুখ হয়ে গেল অদৃশ্য। জয়ন্ত বললে, ভদ্রলোক চান না যে আমরা ওর মুখ দর্শন করি। বড়ই সন্দেহজনক, বড়ই সন্দেহজনক। আর একটু নিকটস্থ হয়ে দেখতে হলো। জয়ন্ত আস্তে আস্তে ওয়েটিং রুমের ভিতর গিয়ে দাঁড়ালো। বললে, মশাইয়ের হাতে ঘড়ি আছে দেখছি, 7টা বাজতে আর কত দেরি? 15 মিনিট। ও, তাহলে গাড়ি আসতে এখনো দেরি আছে। তবে এইখানেই বসে একটু বিশ্রাম করা যাক। তারপর একখানা চেয়ার টেনে বসে পড়ে জয়ন্ত বললে, মশাইয়ের যাওয়া হচ্ছে কোথায়? নরকধামে। রাগ করলেন না ঠাট্টা করছেন? ভদ্রলোক নিরুত্তর, বই থেকে চোখ পর্যন্ত তুললেন না। জয়ন্ত সহজভাবেই বললে, নরকধামে যেতে গেলে কি ছদ্মবেশ ধারণ করতে হয়? মানে? আপনার মুখে পরচুলের দাড়ি কেন? আপনি তো দেখছি বড়ই অসভ্য। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। জয়ন্ত উঠে দাঁড়ালো। তারপর বিনা বাক্য ব্যয়ে ক্ষিপ্ত হস্তে ভদ্রলোকের দাড়ি ধরে মারলে এক টান, খসে পড়ল পরচুলের দাড়ি। সতীশবাবু বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এ কি দেখছি, চন্দ্রশঙ্করবাবু? চন্দ্রশঙ্কর তাড়াতাড়ি প্রস্থান করবার চেষ্টা করলে, কিন্তু জয়ন্ত এক লাফ মেরে তার উপরে গিয়ে পড়ল এবং নিজের বলিষ্ঠ বাহু দিয়ে তাকে সজোরে জড়িয়ে ধরে বলল, মানিক, খুঁজে দেখো, এর কাছে বোধহয় রিভলভার আছে। চন্দ্রশঙ্করের জামার তলায় সত্য সত্যই পাওয়া গেল একটা রিভলভার। জয়ন্ত বললে, ইন্সপেক্টর বাবু, চন্দ্রশঙ্করকে আমি আপনার হাতে সমর্পণ করলুম। চন্দ্রশঙ্কর গর্জন করে বললে, কি অপরাধে? প্রতাপনারায়ণ বাবু তাঁর স্ত্রী আর আপনার ভ্রাতা সূর্যশঙ্করকে হত্যা করার জন্যে। আপনারা কি বিনা প্রমাণেই আমাকে গ্রেপ্তার করতে চান? আপনারা কি পাগল? প্রমাণের জন্যে তোমাকে ভাবতে হবে না চন্দ্রশঙ্কর। তোমার দলবল ধরা পড়েছে। প্রাণ বাঁচাবার জন্যে তাদের কেউ না কেউ রাজার সাক্ষী হবে নিশ্চয়ই। জলাদ নরম মাটিতে অনেকগুলো পায়ের ছাপ পাওয়া গিয়েছে। খুব সম্ভব তার ভিতরে তোমার পদচিহ্ন খুঁজে পাওয়া যাবে। তারপর প্রশ্ন হচ্ছে, তোমার থাকবার কথা কলকাতায়, কিন্তু এই খুনোখুনির সময় তুমি এখানে কেন? তোমার মুখে পরচুলের দাড়ি কেন? তোমার কাছে রিভলভার কেন? আর ওই রিভলভারই প্রমাণ করে দেবে কাল রাত্রে তুমি দলবল নিয়ে জমিদার বাড়ি আক্রমণ করতে গিয়েছিলে। কীরকম? পালাবার সময় তুমি একজন চৌকিদারকে গুলি ছুঁড়ে আহত করেছ। কোন রিভলভার থেকে গুলি বেরিয়েছে সেটা প্রমাণ করা একটু কঠিন নয়। সতীশবাবু এতক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। এইবারে কতকটা আত্মস্থ হয়ে বললেন, চন্দ্রশঙ্করবাবু, মানুষ যেন এতই কঠিন। আপনাকে অত্যন্ত নিরীহ বলেই জানতুম, কিন্তু কী লোভে আপনি এমন মহাপাপে লিপ্ত হয়েছেন? জয়ন্ত বললে, প্রতাপ নারায়ণের সম্পত্তি লোভে। কিন্তু করুণাদেবী বর্তমান থাকতে সে সম্পত্তির ওপরে তার কারোরই অধিকার নেই। আমরা কাল ঘটনাস্থলে উপস্থিত না হলে করুণাদেবী আজ ইহলোকে বর্তমান থাকতেন না। কি বললেন? চন্দ্রশঙ্কর কাল জমিদার বাড়িতে গিয়েছিল করুণাদেবীকেও ইহলোক থেকে সরিয়ে দিতে। দন্তে দন্তে ঘর্ষণ করে চন্দ্রশঙ্কর বললে, মিথ্যা কথা। আচ্ছা, সত্য মিথ্যা নিয়ে এখন আর মস্তক ঘর্মাক্ত করবার দরকার নেই। চলুন জিতেনবাবু, আমরা আসামিকে নিয়ে এবারে থানা দিকে যাত্রা করি। জিতেনবাবু মাথা নাড়তে নাড়তে বললেন, জয়ন্তবাবু, আজ আমাদের তাক লাগিয়ে দিয়েছেন বটে, কিন্তু মামলাটার অনেক জায়গায় এখনো পরিষ্কার হলো না। জয়ন্ত হাসতে হাসতে বললে, আপাতত অগ্রসর হন তো, তারপর গাড়িতে যেতে যেতে অপরিষ্কার জায়গাগুলো একেবারে পরিষ্কার খটখটে করে দেওয়ার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের নিবেদন জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন আরও একটি গল্প নিয়ে তাড়াতাড়ি আসব। ভালো থাকবেন সবাই। নমস্কার।